আচ্ছা ঠিক আছে, আমি যেভাবে যেগুলো বুঝাই একটু ভালো করে খেয়াল করবা যে অ্যান্সার গুলো কিভাবে আমাদের অ্যান্সার করতে হয়, রাইট ফর্ম অফ ভার্বে আমাদের অ্যান্সার গুলো কিরকম করতে হবে, ঠিক আছে? যদি আমরা একটু এক্সারসাইজ গুলো ভালো করে বুঝি আশা করি সেগুলো হেল্পফুল হবে আমাদের জন্য। ওকে, সো আমরা ক্লাসটা শুরু করি। দেখো আমি তিনটা এক্সারসাইজ লিখছি এই জায়গায়, ঢাকা বোর্ড 2019, পরেরটা হলো কুমিল্লা বোর্ড 2019 আর রাজশাহী বোর্ড 2019 এর। আমি একটা এক্সাম্পল তিনটা লিখে রাখছি যে এইগুলো নিয়ে আমরা একটু আলোচনা করব এবং কিভাবে অ্যান্সার গুলো হয়, কোন জায়গায় কিভাবে অ্যান্সার করতে হয় সেটা একটু আমরা ভালো করে বুঝবো, ঠিক আছে? সবাই তো কোয়েশ্চনটা দেখতে পারতেছো আশা করি। জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা জি ওকে স্যার। ওকে, একটা জিনিস দেখো নোট করে রেখে দিবা, তোমাদের রাইট ফর্ম অফ ভার্বের অ্যান্সারটা এরকম আসবে কোয়েশ্চেন নাম্বার 4 এ। তোমাদের রাইট ফর্ম অফ ভার্বটা থাকবে কোয়েশ্চেন নাম্বার 4 এ, ঠিক আছে? সো আমি তোমাদের আগেও বলছি যে টোটাল যদি কোয়েশ্চেন আমরা বলি 12টা গ্রামারের আইটেম থাকে, তার মধ্যে 4 নাম্বার হলো রাইট ফর্ম অফ ভার্ব। এটা আমি ইন্টারমিডিয়েটের কথা বলতেছি, বাট আমাদের কলেজের ইন্টারনাল পরীক্ষাগুলো একটু ডিফারেন্ট হবে, কোয়েশ্চেনগুলো এরকম নাও মিলতে পারে, বাট এলোমেলো হইতে পারে নাম্বার, কারণ পরীক্ষাগুলো তো আর পুরোটা মার্কসের উপরে হয় না এই কারণে। আচ্ছা দেখো, রাইট ফর্ম অফ ভার্বে তোমাকে সবচেয়ে প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে, আমি যে কথাগুলো বলি একটু ভালো করে বুঝবা। একেবারে প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে, আমাকে রাইট ফর্ম অফ ভার্ব যখন আমি এরকম একটা প্যাসেজ বা একটা প্যারাগ্রাফ পাবো, এটার মধ্যে এরকম গ্যাপস দেয়া থাকবে, গ্যাপসের পাশে দেখো শব্দগুলো দেয়া আছে, এই জায়গায় লিখাই আছে যে রিড দ্য টেক্সট এন্ড ফিল ইন দ্য গ্যাপস উইথ কারেক্ট ফর্ম অফ ভার্বস এজ পার সাবজেক্ট এন্ড কনটেক্সট। অর্থাৎ তোমাকে সেন্টেন্স পড়ে সাবজেক্ট অনুযায়ী, নাম্বার অনুযায়ী তোমাকে সেই জায়গায় চেঞ্জ করতে হইতে পারে। এখন কথা হলো এমন না যে আমাকে চেঞ্জ করতেই হবে, কোন কোন জায়গায় দেখবো শব্দটা চেঞ্জ হবে স্যার না। আপনার কথা খুব শুনতে পাচ্ছি না। এখনো কি শোনা যায় না? ইয়েস, আমরা তো শোনা স্যার যায় শুনতে স্যার, পাচ্ছি। আমরা শুনলাম স্যার। আচ্ছা, যে শুনতে পারতেছো না তার নাম কি, তোমাকে বলো তো। হ্যালো, জি স্যার। বাকিরা কি শুনতে পারতেছো রে? স্যার শুনতে পাচ্ছি ইয়েস জি স্যার। এখন। জি স্যার জি। আচ্ছা আচ্ছা, শুনতে না পারলে তোমার ওই জায়গায় একটু নেট কানেকশনটা একটু ভালো করে ফলো করবা, তাহলে আশা করি শোনা যাবে, প্রবলেম হওয়ার কথা না। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, আমি যেটা বলি এই কথাটা একটু ভালো করে বুঝো, সেটা হলো যে প্রথমেই আমাকে দেখতে হবে যখন আমি রাইট ফর্ম ভার্বের অ্যান্সার করব, যে দেখতে হবে এই পুরো যে প্যারাগ্রাফটা দেয়া আছে সেটা কি আমাকে প্রেজেন্ট টেন্স ইউজ করতে হবে না পাস্ট টেন্সে নিতে হবে। এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, আমি যে কথাগুলো বলে একটু ভালো করে বুঝো। তুমি যদি প্রথমেই বুঝতে পারো যে এটা যদি প্রেজেন্ট টেন্সে লিখতে হবে না পাস্ট টেন্সে লিখতে হবে, তাহলে তোমার জন্য অনেকটা ইজি হয়ে যাবে। তখন তোমার যদি জিনিসটা যদি পাস্ট ফর্মের উপরে থাকে, তাহলে তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ভার্ব যেটা থাকবে সেটার পাস্ট ফর্ম লিখতে হবে। আমি কি কথাটা বুঝাইতে পারছি তোমাদের? জি স্যার। প্রথমেই দেখতে হবে প্যারাগ্রাফটা বা যে পেজটা দেয়া আছে সেটা কি পাস্ট টেন্সের উপর ডিপেন্ড করে দেয়া আছে কিনা। যদি পাস্ট টেন্সে হয় তাহলে আমার ভার্বগুলোর পাস্ট ফর্ম বসাইতে হবে, ঠিক আছে? বাকি সবাই একটু মিউট করে নাও না, যাদের এটা আনমিউট করে একটু মিউট করে নাও, তোমাদের এটা এখন আনমিউট করার দরকার নেই। ওকে, জাস্ট কথা বলার সময় আনমিউট করলেই হবে। আমি যখন কোয়েশ্চেন করব তখন কথা বলার সময় দেখো, তাহলে প্রথম কাজটা হলো তোমাকে দেখতে হবে টেন্সটা কোন জায়গায় আছে। প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্সের কাজ করতে হবে, পাস্ট টেন্স থাকলে পাস্ট টেন্সের কাজ করতে হবে। এখন কথা হলো যদি পাস্ট টেন্স থাকে তাহলে আমি পাস্ট ফর্ম বসাইলামই ভার্বের। প্রেজেন্ট ফর্ম থাকলে যে জিনিসটা দেখো, আমরা রাইট ফর্ম অফ ভার্বের প্রথম রুলসটাই পড়ছিলাম যে যদি সাবজেক্ট থার্ড পারসন হয় তাহলে আমাকে ভার্বের শেষে এস অথবা এস যোগ করতে হবে, এটা কি আমরা পড়ছিলাম কিনা? ইয়েস স্যার। জি তো স্যার। তো তোমাকে যদি টেন্স পাস্টে থাকে তাহলে তুমি পাস্ট ফর্ম লিখলাই, আর যদি পাস্টে না থাকে, জি পড়ছি স্যার। যদি পাস্টে না থাকে তাহলে তোমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো তুমি প্রেজেন্ট টেন্সে চিন্তা করতে হবে। আর প্রেজেন্ট টেন্সে চিন্তা করলেই প্রথমেই যেটা দেখতে হবে যে এটা সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে কিনা, এটা আমাকে প্রথমেই চিন্তা করতে হবে। কথাটা বোঝা গেছে? যদি সেটা থার্ড জি পারসন, স্যার। যদি সেটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমাকে সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস অথবা এস যোগ করতে হবে। এরপরে দেখো যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হলো অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে পার্থক্যটা বোঝা। তুমি যখন রাইট ফর্ম অফ ভার্ব করতে যাবা, অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে পার্থক্যটা বুঝতে হবে। আমরা কিন্তু বলছিলাম যখন সাবজেক্ট সামনে না থাকে, যখন যদি কাজটা প্রদান হয়ে চলে আসে তখন সেটাকে আমরা অবজেক্ট বলি এবং সেটা প্যাসিভ ফর্মে বসে।
প্যাসিভ ফর্মের নিয়মটা হলো কি, প্রথমে বসে অবজেক্টটা, তারপরে ওইটার সাথে ওইটার ওইটার সাথে যেটা সামঞ্জস্যপূর্ণ সেইরকম একটা অক্সিলারি ভার্ব বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। যেমন আমি তোমাদের একটা ক্লাস এক্সাম্পল বলছিলাম, জাস্ট একটু খেয়াল করে দেখো, আই ইনভাইট আর আই এম ইনভাইটেড, এই দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। একটা হলো অ্যাক্টিভ, একটা হলো প্যাসিভ। আই ইনভাইট মানে কি, আমি কাউকে ইনভাইট করি, দাওয়াত দেই। আর আই এম ইনভাইটেড মানে আমাকে দাওয়াত দেওয়া হয়েছে, তাই না? জি স্যার। আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, তার মানে কি আমি কাজটা করতেছি, এটা অ্যাক্টিভে। আর আমি যদি বলি দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, সেটা হলো প্যাসিভে। তাহলে খেয়াল করে দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে প্যাসিভের সময় অক্সিলারি ভার্বটা আগে বসে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। আর অ্যাক্টিভ সেন্টেন্সে ডিরেক্টলি সাবজেক্ট বসে, তারপরে মূল ভার্বটা বসে। সেটা যদি প্রেজেন্ট টেন্সে হয় তাহলে এস অথবা ইয়েস, পাস্ট টেন্সে হইলে মূল ভার্বের পাস্ট ফর্ম। ঠিক আছে? হ্যালো? জি স্যার। ওকে। আবার একটা জিনিস দেখো, আমাদেরকে বলতেছে যে যদি প্রয়োজন হয় তাহলে আমরা চেঞ্জ করব, যদি প্রয়োজন না হয় তাহলে আমাদের চেঞ্জ করা লাগবে না। শব্দ যেটা আছে সেটাই থাকতে পারে অ্যান্সারে। যে শব্দটা আছে ওই শব্দটাই আনচেঞ্জড অবস্থায় থাকতে পারে, সেটাও আমাদের খেয়াল করতে হবে। যে চেঞ্জ করতেই হবে এরকম কিছু না। সেন্টেন্সের মিনিং অনুযায়ী যদি মনে হয় যেটা চেঞ্জ করার দরকার নাই, তাহলে চেঞ্জ হবে না। রাইট ফর্ম অফ ভার্বে সেন্টেন্স গুলার পুরো প্যারাগ্রাফ গুলার যে সেন্টেন্সটা আছে সেগুলোর মিনিংটা বোঝা কিন্তু তোমাদের জন্য খুবই দরকার, খুবই জরুরি। মিনিং না বুঝে তুমি অ্যান্সার করতে পারবা না। ঠিক আছে? ওকে, আমরা একটু এক্সারসাইজ যাই। দেখো বলছে, ক্রিকেট ইজ এ পপুলার গেম। ক্রিকেটটা হলো একটা জনপ্রিয় খেলা। বোথ দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড, খেয়াল করে দেখো, বোথ দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড ড্যাশ প্লেজার ফ্রম দিস গেম। মাইক্রোফোনটা আনমিউট করে কে রে? মেহেদি হাসান, আনমিউট করার তো দরকার নাই, প্রয়োজন হইলে করবা, নাইলে দরকার নেই। আমি এরকম আনমিউট যদি কেউ আন্দাজি করো, আমি রিমুভ দিয়ে দিব। প্রয়োজন ছাড়া মাইক্রোফোন আনমিউট করার কোনো দরকার নাই তোমার। ওকে, দেখো বলছে বোথ দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড। দেখো ইয়াং মানুষরা এবং ওল্ড সবাই এই খেলা থেকে কি পায়? আনন্দ পায়। এখন খেয়াল করে দেখো তো, সবাই যদি এই খেলা থেকে আনন্দ পায়, তাহলে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, বলছে শব্দটা দেয়া আছে গেট। এখন বোথ দ্য ইয়াং এন্ড ওল্ড, এখন আমাকে বলো এটা আমরা কোন টেন্সে ইউজ করব? সেন্টেন্সটা পরে কি মনে হয়, এটা কি প্রেজেন্ট টেন্সে না পাস্ট টেন্সে আছে? প্রেজেন্ট। অবশ্যই প্রেজেন্ট। কারণ কারণ আমরা এটা থেকে আনন্দ পাই, এটা আমরা আগেও পাইছি, এখনো পাচ্ছি, ভবিষ্যতে পাবো, সো এটা প্রেজেন্টেই থাকবে। সো বোথ দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড, যেহেতু ইয়াং এবং ওল্ড আছে, অনেকজনের কথা বোঝানো হয়েছে, সেই ক্ষেত্রে এটা সিঙ্গুলার যেহেতু না, তাহলে গেটটা গেটই থাকবে, কোনো ধরনের এস বাই এস যোগ করা লাগবে না। তাহলে অ্যান্সারটা কি দাঁড়াবে? দেখো, বোথ দ্য ইয়াং এন্ড দ্য ওল্ড গেট প্লেজার ফ্রম দিস গেম। এই খেলা থেকে আনন্দ পায়, সো গেটটা কোনো চেঞ্জ হবে না, আনচেঞ্জ থাকবে। কথাটা কি বোঝা গেছে কেন আনচেঞ্জ থাকলো? জি স্যার। ওকে, সো অ্যান্সারটা হবে গেট। পরে খেয়াল করে দেখো, ইনফ্যাক্ট ক্রিকেট, গ্যাপে দেয়া আছে কল। ইনফ্যাক্ট ক্রিকেট কল দ্য জেন্টলম্যানস গেম। ক্রিকেটকে বলা হয় ভদ্রলোকের খেলা। একটু খেয়াল করে দেখো, ক্রিকেটকে বলা হয়, ক্রিকেট কিন্তু নিজে নিজে বলে না। ক্রিকেট কি নিজে নিজে কথা বলতে পারবে? আমরা বলি ক্রিকেট হলো জি না, স্যার। ভদ্রলোকের খেলা, কারা বলে? মানুষ বলে। সো এই ক্ষেত্রে খেয়াল করে দেখো, এটাকে অ্যাক্টিভে লেখা যাবে না। আমি যদি লিখি ক্রিকেট কল, তাহলে হয়ে যাবে যে ক্রিকেট বলে, কিন্তু ক্রিকেট তো বলে না, ক্রিকেটকে বলা হয়। সো এই জায়গায় আমাকে প্যাসিভে লিখতে হবে। প্যাসিভে লেখার নিয়মটা কি আমরা জানি, অক্সিলারি ভার্ব একটা লিখতে হবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, তাই না? জি স্যার। সো কল দেয়া আছে, আমাকে যদি এটাকে প্যাসিভ করতে হয় তাহলে কি লিখতে হবে? ক্রিকেট ইজ কল্ড। অ্যানসারটা হবে ইজ কল্ড। কেন ইজ কল্ড হইলো? ইজ স্যার কলটা কেন প্যাসিভ হইলো? ফর্মে লেখা হয়েছে এর জন্য। হ্যাঁ, প্যাসিভ ফর্মে। আমি বললাম যে এটাকে বলা হয়, তার মানে কি ইট ইজ কল্ড। ক্রিকেট ইজ কল্ড, ক্রিকেট নিজে নিজে বলতেছে না, ক্রিকেটকে বলা হচ্ছে। ক্রিকেটকে মানুষ বলে যে ভদ্রলোকের খেলা, এই কারণে ক্রিকেটের পরে আমাদেরকে অক্সিলারি লিখতে হবে এবং সেই ক্ষেত্রে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল লিখতে হবে। সো এই অ্যানসারটা হবে প্যাসিভ ফর্মে। আমি কথাটা কি বুঝাইতে পারছি? জি স্যার। আমার কাছে মনে হয় না এর চেয়ে কোনো ইজি ওয়ে আছে। আমি একেবারে সবচেয়ে ইজি ওয়েতে তোমাদের বুঝাচ্ছি। আমার কথা হলো কম বুঝো সমস্যা নাই, বাট জিনিসগুলো যেন ক্লিয়ারলি বোঝা হয়। ক্যান আই মুভ ফরওয়ার্ড টু দ্য নেক্সট ওয়ান? আমি কি সি নাম্বারে যাইতে পারি?
जी सर জি স্যার ওকে ফাইন। সো এ নাম্বার অ্যান্সার হলো গেট, 2 নাম্বার হলো ইজ কল্ড। 3 নম্বরে গিয়ে দেখো, একটু খেয়াল করে দেখো, এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে, ইটটা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ইটটা যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা নিয়ে কি কারো ডাউট আছে? जी ना सर জি না স্যার। না স্যার। ওকে, জি তো না, স্যার। দেখো শব্দটা দেয়া আছে এন্টারটেইন, সেটা হয়ে যাবে ইট এন্টারটেইনস, এস যুগ হয়ে যাবে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আমাদের এস অথবা এস যুগ করতে হবে। সো কি হবে? ইট জি স্যার। এন্টারটেইনস আস উইথ পলাইটনেস এন্ড ডিসিপ্লিন। সো সি নাম্বার অ্যানসারটা আমরা কি লিখতেছি? এন্টারটেইনস। বুঝা গেছে কেন এন্টারটেইনস হইছে? জি স্যার। জি বাকিরা? স্যার। জি স্যার ওকে ওকে, আমি বারবার বলতেছি যারা বুঝবা না তারা আবার ভিডিওটা দেখবা, কারণ আমি রেকর্ড করব, রেকর্ড করে দিয়ে দিব, আবার দেখবা, আবার বুঝার চেষ্টা করবা। ওকে, আসো দেখো, এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্রেটার্নিটি মানে বিশ্ব ভ্রাতৃত্ব তৈরি হয়, মানে পৃথিবীর সব মানুষের সাথে একজন আরেকজন মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়। এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্রেটার্নিটি ড্যাশ ক্রিয়েট অ্যামং দ্য প্লেইং নেশনস থ্রু ইট। এই খেলার মাধ্যমে যারা ক্রিকেট খেলে তাদের মধ্যে একটা ভ্রাতৃত্ববোধ তৈরি হয়, সবার মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। দেখো সেন্স অফ ব্রাদারহুড, এটা কি কোনো ব্যক্তি? जी ना सर সেন্স অফ জি না ব্রাদারহুড এন্ড স্যার। ফ্রেটার্নিটি, এটা কি ব্যক্তি? অবশ্যই বস্তু। জি না, স্যার। সো এই ক্ষেত্রেও আমাদেরকে এই অ্যানসারটাও প্যাসিভে লিখতে হবে। একটা আন্তর্জাতিক ভ্রাতৃত্ববোধ এবং মানুষের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্রেটার্নিটি একই জায়গায়, একই একটাকে আমরা সিঙ্গুলার ধরবো। তাহলে এ সেন্স অফ ব্রাদারহুড এন্ড ফ্রেটার্নিটি যদি বলি, আমাকে একটু বলো তো এই অ্যানসারটা কিভাবে কি লিখতে হবে? অ্যাক্টিভে লিখতে হবে না প্যাসিভে লিখতে is হবে? created passive ইজ Passive, স্যার। ক্রিয়েটেড। হ্যাঁ, ভেরি গুড, প্যাসিভ ভেরি গুড। সো অ্যানসার হবে ইজ ক্রিয়েটেড। ক্রিয়েটেড কেন ইজ ক্রিয়েটেড হইলো? কারণ প্যাসিভ ফর্ম। প্যাসিভ ওকে, এট প্রেজেন্ট ক্রিকেট ইজ মোস্ট পপুলার গেম ইন বাংলাদেশ। বর্তমানে ক্রিকেটটা হলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, ঠিক আছে? এখন একটু জি। খেয়াল করে দেখো মিনিং গুলা কেন ইম্পর্টেন্ট। দা ইংলিশ, ইংলিশ বলতে এই জায়গায় ইংরেজ জাতিদেরকে বোঝানো হয়েছে, ঠিক আছে? দা জি। ইংলিশ ড্যাশ ইট হেয়ার ইন দিস জি সাবকন্টিনেন্ট, স্যার। ইংলিশরা এটা প্রথম খেলেছিল। খেয়াল করে দেখো, ইংলিশরা এটা প্রথম খেলেছিল। জি। played হ্যাঁ, played দা ইংলিশ প্লেড ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট। প্লেড, কেন প্লেড বললাম? খেলেছিল, পাস্ট টেন্সে চলে গেছে, ঠিক আছে? ঠিক আছে, খেলেছিল সো দা ইংলিশ প্লেড ইট। এখন একটু খেয়াল করে দেখো, এই জায়গায় পরের সেন্টেন্সটাতে একটু মিনিংটা খুব ইম্পর্টেন্ট। ইংলিশ প্লেড ইট হেয়ার ইন দিস সাবকন্টিনেন্ট এন্ড সিন্স দেন, তারপর থেকে ইট বিকাম অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ আওয়ার এন্টারটেইনমেন্ট, মানে আমাদের বিনোদনের একটা অবিচ্ছেদ্য অংশ অংশ হয়ে গেছে এই খেলাটা। একটু খেয়াল করে দেখো, আমরা যদি আমরা ওই যে আমাদের ট্রেডিশনাল স্ট্রাকচারে যদি যাই, আমরা বলি কি যে বাংলা কাজের শেষে যদি ইয়াচো ইয়াচি এইগুলা থাকে, তাহলে সেটা আমরা কোন টেন্সে লিখি? কারো কি একটু মনে আছে? যে আমি বললাম এটা আমাদের একটা, হ্যাঁ বলো একটু। বুঝিনি স্যার, আবার বলেন। যেমন আমরা যেমন কিছু স্ট্রাকচার পড়ছি না, যে বাংলা কাজের শেষে যদি ইয়াচি ইয়াচো মানে করিয়াছেন করিয়াছি খেয়েছি এইগুলা থাকে, সেটা আমরা কোন টেন্সে লিখি? একটু মনে আছে কারো? স্যার পাস্ট ইনডিফিনিট। না, এটা তো পড়েছিলাম, খেয়েছিলাম। ও স্যার করিয়াছে স্যার। স্যার আবার বলেন, আপনার কথা শোনা যায়নি। মানে আমরা যেমন বলি না, যেমন আমি এই আমি ভাত খেয়েছি, সে কাজটা স্যার প্রেজেন্ট করেছে। ইনডিফিনিট টেন্স। না না, এটা তো হলো আমি করি আর আমি করে ফেলছি, সেটা প্রেজেন্ট পারফেক্টে হয় সব সময়। প্রেজেন্ট পারফেক্ট স্ট্রাকচারটা কি? মানে আমি কাজটা করে আসছি, তার মানে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। সাবজেক্ট প্লাস হেড প্লাস হ্যাঁ, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। সো একটু খেয়াল করে দেখো, বলছে ইংরেজরা এটা প্রথমে খেলেছিল এবং এরপর থেকে এটা বাংলাদেশের বিনোদনের, অর্থাৎ এই সাবকন্টিনেন্টের একটা বিনোদনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গিয়েছে। তো হয়ে গিয়েছে মানে কি? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অ্যানসারটা কি লিখতে হবে? ইট হ্যাজ বিকাম। ইটটা হলো থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হয় প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টে কি বসে? হ্যাভ অথবা হ্যাজ, তাই না? হ্যাজ জি স্যার হ্যাজটা কখন বসাই আমরা? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হইলে। আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হইলে আমরা হ্যাভ বসাই, তাই না? জি স্যার জি। এটা হবে ইট হ্যাজ বিকাম।
তোমাদের তো আমি মিউট করতে করতে আমার অবস্থা খারাপ, বারবার আনমিউট করার মানেটা কি আমাকে একটু বলবা কেউ? ও মাই গড। হ্যালো।